একটি শহর হচ্ছে নিউক্যাসল, এবং নিউক্যাসলে সেটি সিডনি থেকে প্রায় 160 কিলোমিটার দূরে। নিউক্যাসল, সে নিউক্যাসলে আমি ইউনিভার্সিটি অফ নিউক্যাসলের গ্লোবাল সেন্টার ফর এনভায়রনমেন্টাল রিমিডিয়েশন নিয়ে কাজ করছি। সো একটা গ্ল্যান্স, এটা নাটশেল যদি আমরা দেখি যে কেন অস্ট্রেলিয়া আপনার জন্য একটা বেটার চয়েস হতে পারে, অপশন হতে পারে, সেটা হচ্ছে অস্ট্রেলিয়াতে যেটা বলছিলাম যে ক্রস কালচার এনভায়রনমেন্ট, মাল্টিকালচার এনভায়রনমেন্ট, কারণ এটি ভেরি ফ্লেক্সিবল টু ইন্টারন্যাশনাল স্টুডেন্টস। এখানে ইংলিশ হচ্ছে আপনার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। সো অনেকগুলো এশিয়ান কান্ট্রিতে যেটা হয় বা ইউরোপিয়ান কান্ট্রিতে যেটা হয় যে ইংলিশটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ না, এই কারণে অনেককে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারে ঝামেলায় পড়তে হয় নর্মাল কমিউনিকেশনের জন্য। বাট অস্ট্রেলিয়া যেহেতু ইংলিশটা এখানে মেইন ল্যাঙ্গুয়েজ, সেহেতু এই ঝামেলাটা নাই। তারপর হচ্ছে এখানে আইএলটিএস নিয়ে খুব হাই রিকোয়ারমেন্ট নাই, অনলি 6.5 এনাফ। 7 বা 7.5 এত হাই কোয়ালিটি লাগে না, 6.5 হলেই আপনি মোটামুটি সমস্ত ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন। তারপর হচ্ছে আফটার স্টাডি জব অপরচুনিটিস এখানে ভালো। আর তার চেয়ে বড় কথা হচ্ছে ডিপেন্ডেন্টের ওয়ার্ক পারমিট আছে। ফর এক্সাম্পল, আপনি আপনার স্পাউস সহ অস্ট্রেলিয়াতে আসবেন, আপনি আপনার পিএইচডি করবেন, কিন্তু আপনার স্পাউস তখন ফুল টাইম ওয়ার্ক অপরচুনিটি পাবে, সে ফুল টাইম কাজ করতে পারবে, যেটা কিনা ইউএসএ তে পসিবল না। এরপর হচ্ছে আপনি অস্ট্রেলিয়াতে পার্মানেন্টলি সেটেল হওয়ার সুযোগ পাবেন। কিছু শর্ত ফিল আপ করলেই তারা পার্মানেন্ট রেসিডেন্টশিপ এবং তার কিছু পরে সিটিজেনশিপ দিয়ে দেয়, যেটা কিনা অন্যান্য অনেক দেশে পসিবল না। আমার জন্য যেটা বেস্ট একটা কারণ ছিল সেটা হচ্ছে সুইটেবল ক্লাইমেট। এখানকার এক্সট্রিম ওয়েদার না, মানে টু হট বা টু কোল্ড এরকম না। কিছু কিছু স্টেট আছে যেরকম ডারউইন, মানে নর্দার্ন টেরিটরি, এরপরে পার্থ, এই সমস্ত দেশগুলোতে হয়তো বা আপনাকে কিছু এক্সট্রিম ওয়েদারের কাছাকাছি যেতে হবে। বাট মেলবোর্ন, এরপর হচ্ছে সিডনি, কুইন্সল্যান্ড, এই সমস্ত জায়গাগুলোতে, ক্যানবেরা, এই সমস্ত জায়গাগুলোতে ওয়েদার খুবই ভালো থাকে। ডিগ্রি তো অবশ্যই ওয়ার্ল্ড ওয়াইড রেকগনাইজড, আপনি এরপরে ইজিলি ইউএসএ কানাডাতে মুভ করতে পারবেন যদি চান। এবং হচ্ছে আরেকটা ব্যাপার হচ্ছে পিএইচডি স্টুডেন্ট, এমনকি যারা সেলফ ফান্ডিং স্টুডেন্টে আসছে, তাদের জন্য অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের নিয়ম হচ্ছে তারা উইকলি 24 আওয়ার্স জব করতে পারবে, আই মিন পার্ট টাইম জব করতে পারবে। সো এটা অনেকে একটা এক্সট্রা ইনকাম জেনারেশনের পথ তৈরি করে দেয়। সেই সমস্ত কারণে অস্ট্রেলিয়া টপ হচ্ছে গোল থাকে, টার্গেট থাকে অস্ট্রেলিয়া আসার জন্য। সো অস্ট্রেলিয়া আসার জন্য কি কি ওয়ে থাকতে পারে? একটা হচ্ছে আন্ডার গ্রেডে কেউ পড়তে আসতে পারেন, মাস্টার্সে পড়তে আসতে পারেন, পিএইচডি তে আসতে পারেন, পোস্ট ডকে আসতে পারেন, ডিপ্লোমাতেও আসতে পারেন। বাট আমি ধরে নিচ্ছি এখানে সবাই ইদার মাস্টার্স, পিএইচডি, পোস্ট ডক এরকম লেভেলে আছেন, এই কারণে আমি ডিপ্লোমাটা নিয়ে কথা বলছি না। আমি ফোকাস রাখবো আজকের প্রেজেন্টেশনে পিএইচডি তে। কারণ মাস্টার্স এর প্রবলেমটা হচ্ছে অনলি সেলফ ফান্ডিং, এখানে হচ্ছে মাস্টার্স স্কলারশিপ পাওয়া যায় না। তো কি কি ফান্ডিং, কি কি টাইপ ফান্ডিং? একটা হচ্ছে সেলফ ফান্ডিং, নিজের টাকায় আসতে হবে। একটা হচ্ছে পার্শিয়াল ফান্ডিং, কিছু টিউশন ফি কভার করবে, অ্যাকোমোডেশন কস্ট আপনাকে বেয়ার করতে হবে। আর হচ্ছে ফুল ফান্ডিং, যেটার জন্য আমরা সবাই ট্রাই করি এবং করবো ইনশাল্লাহ। বাট like keep in your mind that getting a full funded scholarship is a very competitive process here. আপনাকে প্রচুর কম্পিটিশন করে এবং পোর্টফোলিওটাকে খুব স্ট্রং করে এখানে আসতে হবে। So what are the like basic processes for your getting a full funded scholarship? সেটা হচ্ছে আপনাকে প্রথমে ইউনিভার্সিটি এবং কোর্স সিলেকশন করতে হবে, তারপর প্রফেসর সিলেকশন করতে হবে, প্রফেসরের সাথে কিছু কাজ করে এডমিশনটা সিকিউর করতে হবে, তারপর এডমিশন সিকিউর করে আপনাকে স্কলারশিপ অ্যাভেল করতে হবে, তারপর স্কলারশিপ পেলে আপনাকে ভিসা অ্যাপ্লাই করে অস্ট্রেলিয়াতে আসতে হবে। তো যদিও ভিসাটা হচ্ছে লাস্ট স্টেপ, বাট আপনাকে শুরু করতে হবে একেবারে ফার্স্ট স্টেপ থেকে, যেটা হচ্ছে ইউনিভার্সিটি চয়েস করার মাধ্যমে। সো হাউ ইউ ক্যান চুজ অ্যান ইউনিভার্সিটি ইন অস্ট্রেলিয়া? আপনি একে অবশ্যই আমি বলবো যে যাদের রিসার্চার হওয়ার ইচ্ছা আছে তারা অবশ্যই বেটার ভালো ইউনিভার্সিটি গুলোতে আসবেন। ফর এক্সাম্পল, আমাদের মুন্নাফ ভাই এসেছেন আরএমআইটি তে, ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটি ইন অস্ট্রেলিয়া। সো এরকম ভালো ভালো ইউনিভার্সিটি গুলোতে আপনাকে আসার ট্রাই করতে হবে। র্যাঙ্কিং কিভাবে পাবেন? আপনারা র্যাঙ্কিং পাবেন হচ্ছে টাইমস হায়ার এডুকেশন র্যাঙ্কিং অথবা কিউএস র্যাঙ্কিং, এই সমস্ত জায়গাগুলোতে। তারপরও কিছু ব্যাপার থাকে, যেমন হচ্ছে ইউনিভার্সিটির লাইব্রেরি, কোন ইউনিভার্সিটির লাইব্রেরি কতটুকু স্ট্রং, এটা যদি আপনারা কাইন্ডলি খবর নিতে পারেন, এটা একটা ভালো ওয়ে।
যে ওই ইউনিভার্সিটি কতটুকু ভালো। তারপর হচ্ছে রেঞ্জ অফ প্রোগ্রাম, কোন ইউনিভার্সিটি কতটুকু অফার করে। আপনারা দেখবেন যে ভালো ইউনিভার্সিটি যেগুলো, ফর এক্সাম্পল সিডনি ইউনিভার্সিটি, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ইউনিভার্সিটি, তাদের রেঞ্জ অফ প্রোগ্রাম অনেক বেশি। আবার ইনস্টেড নতুন ইউনিভার্সিটি দেখবেন তারা কিছু কিছু প্রোগ্রাম অফার করে, প্রোগ্রামগুলো আপনার জন্য বেটার এবং আপনার ইন্টারেস্টের সাথে যায়। তারপর দেখবেন হচ্ছে ওই ইউনিভার্সিটি গুলার সোশ্যাল আউটরিচ কেমন, কমিউনিটি আউটরিচ কেমন। যে সমস্ত ইউনিভার্সিটির হচ্ছে সোশ্যাল রিচ ভালো, বুঝে নিবেন ওই সমস্ত ইউনিভার্সিটির প্রজেক্টও বেশি থাকার সম্ভাবনা বেশি। ফর এক্সাম্পল আমার ইউনিভার্সিটি হচ্ছে ওয়ার্ল্ডের ইন্ডাস্ট্রি কোলাবোরেশনের দিক দিয়ে, অস্ট্রেলিয়া নাম্বার 1 ইউনিভার্সিটি, আবার ওয়ার্ল্ডের হচ্ছে সাস্টেইনেবিলিটি কোলাবোরেশনের দিক দিয়ে নাম্বার 1 ইউনিভার্সিটি। তো এই জিনিসগুলা বিভিন্ন র্যাঙ্কিং গুলো আপনারা দেখবেন, দেখলে আপনি বুঝতে পারবেন যে ওই ইউনিভার্সিটিতে আপনার যাওয়া উচিত কি না। আমি এখানে একটা লিস্ট দিয়েছি, এটাকে বলা হয় গ্রুপ অফ 8। গ্রুপ অফ 8 ইউনিভার্সিটি এখানে আছে আপনার অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ সিডনি, ইউনিভার্সিটি অফ মেলবোর্ন, ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলস, ইউনিভার্সিটি অফ কুইন্সল্যান্ড, মোনাশ, ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া, ইউনিভার্সিটি অফ এডিলেড। এই 8টাকে বলা হয় গ্রুপ অফ 8। সবচাইতে বেশি ফান্ডিং, সবচাইতে বেশি প্রজেক্ট, সবচাইতে বেশি স্কলারশিপের সুযোগ থাকবে এই 8টা ইউনিভার্সিটিতে। তারপর আরো কিছু ইউনিভার্সিটি আছে যেমন ওলংগং, RMIT, ইউনিভার্সিটি অফ নিউ ক্যাসেল সহ আরো অন্যান্য অনেক ইউনিভার্সিটি আছে, ইউনিভার্সিটি অফ তাসমানিয়া। এগুলাতে স্কলারশিপের পরিমাণ একটু বেশি থাকে, নতুন ইউনিভার্সিটি গুলাতে স্কলারশিপের পরিমাণ একটু কম থাকবে। তো কিভাবে আপনি আপনার সুইটেবল প্রোগ্রাম গুলো খুঁজে পাবেন? নাম্বার ওয়ান অফ দ্য ওয়ে হচ্ছে ভিজিট ইউনিভার্সিটি ওয়েবসাইট। ইউনিভার্সিটি ওয়েবসাইটে আপনি যাবেন, তারপর দেখবেন যে তারা কি শুধু আন্ডার গ্রাজুয়েট অফার করছে নাকি পোস্ট গ্রাজুয়েট অফার করছে। যদি পোস্ট গ্রাজুয়েট অফার করে থাকে, PhD অফার করে থাকে, সেই পোস্ট গ্রাজুয়েটে কি তারা অনলি ডোমেস্টিক স্টুডেন্টদেরকে অ্যালাউ করছে নাকি ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে অ্যালাউ করছে। যদি ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে অ্যালাউ করে থাকে, তারপর তারা কি ফান্ডেড প্রোগ্রাম দিচ্ছে নাকি সেলফ ফান্ডেড প্রোগ্রাম দিচ্ছে। এই ইয়েস নো এরকম একটা হচ্ছে অ্যানালজি ক্রিয়েট করে আপনি হচ্ছে এই সুইটেবল প্রোগ্রাম গুলা খুঁজে নেবেন। আমি একটু দ্রুত যাচ্ছি, আপনাদের কোশ্চেন থাকলে আমি পরে ইনশাল্লাহ আনসার দিব। তারপর ফর এক্সাম্পল আপনি ইউনিভার্সিটির প্রোগ্রাম খুঁজে পেলেন, এবার হচ্ছে আপনাকে ইউনিভার্সিটির প্রফেসর খুঁজতে হবে ওই প্রোগ্রামের আন্ডারে, যে কোন কোন পটেনশিয়াল সুপারভাইজার আপনার হতে পারে, কে কে হতে পারে সেই প্রফেসরদের। সাপোজ আপনার রিসার্চ ইন্টারেস্ট হচ্ছে মাশরুম, সো আপনাকে খুঁজতে হবে যে ওই হর্টিকালচার সেন্টারে এই মাশরুম নিয়ে কোন কোন প্রফেসর কাজ করে। Suppose আপনি 5জন প্রফেসরের ডিটেলসে গেলেন, প্রত্যেকজনের গুগল স্কলার বা রিসার্চ গেট থেকে ওনাদের তারা কি কি নিয়ে কাজ করে আপনি দেখলেন। তারপর আপনি আপনার রিসার্চ ইন্টারেস্টের সাথে মিলাবেন। ফর এক্সাম্পল কেউ হচ্ছে মাশরুমের ব্রিডিং নিয়ে কাজ করে, ফর এক্সাম্পল কেউ হচ্ছে মাশরুমের কোয়ালিটি নিয়ে কাজ করে। তো আপনার যদি ইচ্ছা থাকে ব্রিডিং নিয়ে কাজ করার, তাহলে আপনি যে প্রফেসর ব্রিডিং নিয়ে কাজ করবে তাকে আপনি নক করবেন। এইভাবে হচ্ছে প্রফেসরকে নক করতে হবে, প্রফেসরকে ইমেল করতে হবে। তারপর হচ্ছে প্রফেসরের ফান্ডিং দেখতে হবে, প্রজেক্ট দেখতে হবে। যদি মনে করেন ওই প্রফেসরের ফ্রিকোয়েন্ট ফান্ডিং আছে, তাহলে বুঝে নেবেন যে মোস্ট প্রবাবলি ইউ ক্যান গেট এ অফার লেটার ফ্রম হিম অর হার। সো প্রফেসরকে এইভাবে মেল করার পরে প্রফেসর যদি রাজি হয়ে যায় আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য, তাহলে প্রফেসরের সাথে বসে একটা রিসার্চ প্রপোজাল রেডি করতে হয়। রিসার্চ প্রপোজাল প্রফেসর একসেপ্ট করে নিলে প্রফেসর আপনাকে একটা অফার লেটার দিবে, বা হচ্ছে যে সুপারভাইজার থাকবে তাকে একটা, সে আপনাকে একটা অফার লেটার দিবে। তারপর সে অফার লেটার দিয়ে আপনাকে এডমিশন লেটার নিতে হবে ইউনিভার্সিটি থেকে। এডমিশন লেটার নেওয়ার জন্য কি কি লাগবে? আপনার প্রিভিয়াস ট্রান্সক্রিপ্ট, সার্টিফিকেটস, HSC SSC, ব্যাচেলার মাস্টার্স এগুলোর। এরপর হচ্ছে রিসার্চ প্রপোজাল তো লাগবেই, IELTS লাগবে, অনেক সময় IELTS নাও লাগে, মিডিয়াম অফ ইনস্ট্রাকশন সার্টিফিকেট থাকলেই হয়। এরপর হচ্ছে রিকমেন্ডেশন লেটার লাগে, কোথাও কোথাও নাও লাগে, যেমন আমার লাগেনি। একটা লেটার অফ মোটিভেশন, স্টেটমেন্ট অফ পারপাস লাগতে পারে। আপনার পাবলিকেশন লিস্ট লাগবে, আপনার হচ্ছে রিসার্চ জব এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এগুলা লাগবে, এবং একটা CV লাগবে।
টু মাই এক্সপিরিয়েন্স যে হচ্ছে এডমিশন লেটার পাওয়াটা ইজি, খুবই ইজি। শুধু আইএলটিএস থাকলেই মোটামুটি সব প্রফেসরই আপনাকে রাজি হয়ে যায় অনেক সময় সাপোর্ট দেওয়ার জন্য। বাট প্রবলেমটা হচ্ছে স্কলারশিপ নেওয়ার জন্য। সো ডিফারেন্ট স্কলারশিপ আছে: অস্ট্রেলিয়ান অ্যাওয়ার্ড স্কলারশিপ, আরটিপি স্কলারশিপ, প্রোভাইডার স্কলারশিপ। অস্ট্রেলিয়ান অ্যাওয়ার্ড স্কলারশিপ হচ্ছে মানে প্রত্যেকটা স্কলারশিপের জন্য মোস্ট প্রবাবলি সুপারভাইজারকে নিতে হয়। তো আমি অস্ট্রেলিয়ান অ্যাওয়ার্ডটা খুবই সংক্ষিপ্ত ভাবে বলছি। এখানে যদি কেউ সরকারি চাকরিজীবী বা হাই এনজি অফিসিয়াল বা এন্টারপ্রেনিয়রশিপ যারা আছেন, বিসিএস ক্যাডার আছেন, এরকম পার্সন যদি কেউ থাকে তাদের জন্য অস্ট্রেলিয়ান অ্যাওয়ার্ড স্কলারশিপ, আমজনতার জন্য নয়। সুতরাং এটাতে আমি খুব বেশি আপনার আসা যাওয়া থাকা খাওয়ার সমস্ত খরচ তারা বিয়ার করবে। এবার আসে আরটিপি স্কলারশিপ, যেটাতে আমরা এসেছি, মানে আমি এসেছি। রিসার্চ এন্ড ট্রেনিং ফান্ড, এটা অস্ট্রেলিয়ার মন্ত্রণালয়, ডিপার্টমেন্ট অফ এডুকেশন, রিসার্চ এমপ্লয়মেন্ট, তারা এটা প্রোভাইড করে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে। তারা কিছু কিছু ফান্ড দেয়, সেই ফান্ডগুলো ইউনিভার্সিটি আরটিপি স্কলারশিপ নামে অ্যাভেলেবল করে দেয় এবং স্টুডেন্ট অ্যাপ্লাই করে পায়। এই বিশাল একটা লিস্ট আছে ইউনিভার্সিটিতে, অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটিগুলোর আমি লিস্ট দিয়েছি। এটা পরে আমি আপনাদেরকে দিয়ে দিব। তাহলে আপনারা হচ্ছে এটা দেখতে পারবেন। আনফরচুনেটলি এই স্কলারশিপটা হচ্ছে বিয়ার করে না। ইউনিভার্সিটির যে হেলথ কভারটা, স্টুডেন্ট হেলথ কভারটা শুধু আপনার জন্য বিয়ার করবে, আপনার স্পাউসের জন্য বিয়ার করবে না। এটার জন্য আপনাকে একটা বড় অ্যামাউন্টের টাকা খরচ করতে হবে। বাট এটা এমনিতে প্রেস্টিজিয়াস স্কলারশিপ। কিন্তু মোস্ট আনফরচুনেট ম্যাটার হচ্ছে আমরা আসার পর থেকে 2020 সালের পর থেকে এই স্কলারশিপটা অস্ট্রেলিয়াতে বন্ধ আছে। এই কারণে ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে এই স্কলারশিপ এখন অ্যাভেলেবল নাই। অ্যাভেলেবল আছে কোনগুলো? প্রোভাইডার স্কলারশিপ। কিছু কিছু ইউনিভার্সিটি আছে ভিসি স্কলারশিপ নামে স্কলারশিপটা ছেড়ে দেয়। সেই স্কলারশিপে হচ্ছে ইউনিভার্সিটি আপনার টিউশন ফিটা প্রোভাইড করবে এবং যে ফান্ডিংটা অ্যাভেলেবল আছে সেখান থেকে আপনাকে লিভিং অ্যালাউন্স দেওয়া হবে। এবং প্রোভাইডার স্কলারশিপ শুধু ভিসি স্কলারশিপ না, প্রজেক্ট স্কলারশিপেও মাধ্যমেও থাকে। অনেকগুলা প্রফেসর হচ্ছে প্রজেক্ট নিয়ে আসে, নিজেদের প্রজেক্ট নিয়ে আসে। সেই প্রজেক্ট থেকে তারা পিএইচডি, পোস্টডক এই সমস্ত ব্যাপারগুলা করে দেয়, সার্কুলার দেয়। তারপর সেখান থেকে আপনি অ্যাপ্লাই করবেন, আপনার টিউশন ফি এবং লিভিং অ্যালাউন্স সেই প্রজেক্ট থেকে বিয়ার করা হবে। যেটা সেন্ট্রাল ফান্ড না, ওই প্রফেসরের নিজস্ব প্রজেক্ট থেকে বিয়ার করা হবে। প্রত্যেকটা স্কলারশিপের কিছু প্রোস আছে, কিছু কনস আছে, সেগুলো নিয়ে আমরা পরে ইনশাল্লাহ ডিসকাস করব। সো ইন্ডিয়ান আর্টস যেটা বলছিলাম যে আর একটা হচ্ছে সেলফ ফান্ডিং সিনারিও। যদি কেউ নিজের খরচে পড়তে আসতে চান, পিএইচডি তে নিয়ার টু ইম্পসিবল, বাট হচ্ছে মাস্টার্সে অনেকে পড়তে আসেন এবং এটা একটা গুড অপশন, বিশেষ করে যারা পার্মানেন্ট রেসিডেন্টশিপ বা সিটিজেনশিপ চান, তাদের জন্য এটা খুব ভালো অপশন। বাট এটার জন্য নিজে কষ্ট করে তখন ইনকাম করতে হবে, কাজ করতে হবে, প্রচুর প্রচুর পরিশ্রম করতে হবে এবং সেই এক্সপেন্স বিয়ার করতে হবে। বাট একটা মানে টিপস দিয়ে দেয়, সেটা হচ্ছে অবশ্যই আপনার যারা সিনিয়র আছেন, ইউনিভার্সিটি সিনিয়র সংগঠন সিনিয়র, সবার সাথে খুব হাই হট ম্যানেজ করতে পারবেন, তত সহজে আপনি প্রফেসরকে মেল করে ম্যানেজ করতে পারবেন না, এটা একটু টাফ। অবশ্যই সবসময় সিভিটা আপডেট রাখবেন এবং দুইজন বা তিনজন রেফারিকে, রিকমেন্ডেরকে রেডি রাখবেন, যে চাইলে সাথে সাথে তারা রেফারি লেটারটা সাবমিট করে যেতে পারে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে অনেকগুলা স্কলারশিপ আপনাকে অ্যাপ্লাই করতে হবে। যেমন আমি নিজেই অ্যারাউন্ড 15 কান্ট্রিতে অ্যারাউন্ড মানে 30+ স্কলারশিপ অ্যাপ্লাই করেছি, একটাও হয়নি। শেষমেশ এই স্কলারশিপটা উইদাউট এনি রিকমেন্ডেশন আমি পেয়েছি, আলহামদুলিল্লাহ। তো কখনো এটা নিয়ে মানে হাইলি ওয়ারিড হবেন না। সবসময় মনে রাখবেন যে আল্লাহর একটা প্ল্যান আছে, সেই প্ল্যান অনুযায়ী আপনার হচ্ছে লাইফ লিড হবে। শুধু আপনি আল্লাহর উপর ভরসা করে এগিয়ে যাবেন ইনশাআল্লাহ। সো লাস্ট থিং হচ্ছে লাইফ ইজ বিউটিফুল। সবাইকে থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।